গরমে তো আমরা বাইরে বেরোতে পারছি না, সামনে আমাদের পরীক্ষা, এই জন্য আমাদের স্কুলে আসতেই হবে। আসছি কষ্ট করে গরমের ভিতরে, এখন আবার জানি যে বন্ধ। এই গরমের মধ্যে আসলাম, অনেক টায়ার্ড লাগতেছে। প্রাইমারিটা বন্ধ করা উচিত ছিল, কারণ 11টা সাড়ে 11টার দিকে আসলে তাপদাহ অনেক বেশি থাকবে। মন্ত্রণালয়গুলি যে এক একটা এক এক রকম ডিসিশন, এটা আসলে তো ঠিক হচ্ছে না। কিছু সংখ্যক চলে আসছে, তখন আমি বললাম যে এটা তো বন্ধ ছিল, আপনারা যদি স্বেচ্ছায় রেখে যেতে চান আমার কোনো আপত্তি নেই, কারণ আমার সমস্ত শিক্ষকই আছেন। মাধ্যমিক যে হযবরল অবস্থা তৈরি করছে এটি খুবই ভয়ঙ্কর। শুধু দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি এবং সমন্বয়হীনতার কারণে আমরা এত সুন্দর একটি পদক্ষেপ কার্যকর করতে পারিনি। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রাখা। যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব। দেখছিলাম তীব্র তাপপ্রবাহের কারণে হুটহাট স্কুল বন্ধের যে নির্দেশনা আসছে সেই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়ছেন রাজধানী সহ দেশের 5 জেলার শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের যে সমন্বয়তাকে সেটাকে দায়ী করছে শিক্ষাবিদরা। তাই শিক্ষাবিদরা কিন্তু বলছেন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এই যে কিছু শিক্ষার্থী সংখ্যায় রয়েছেন, অভিভাবকরা সংখ্যায় রয়েছেন, আগামীকাল স্কুল খোলা থাকবে কিনা সবকিছু মিলিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন সকলেই। এবং আমরা এমন খবর পেয়েছি যে কয়েকটি জেলায় শ্রেণীকক্ষে এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এই নিয়ে আমরা এখন দুপুরে বিস্তারিত জানার সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মেম এবং আমি তাসওয়ার নাফি। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুগুলোর উৎপত্তিস্থল ইউরোপের হল্যান্ডে। দুধ এবং মাংস উৎপাদনে এরা পৃথিবীব্যাপী জনপ্রিয়। শীতল অঞ্চলের এসব গরু অতিষ্ঠ এদেশে বৈশাখের 38 ডিগ্রি তাপমাত্রার রুদ্র রূপে। তাপমাত্রা অনেক বেশির কারণে হঠাৎ জ্বর ওঠে, এই জ্বর ওঠার পরে এই যে রোগগুলি দেখা দিতেছে। এই কয়েকদিনে 5-7টা গরু মারা গেছে। ওয়েট গেইনের জায়গায় উল্টা আমাদের ওয়েট লস হচ্ছে। তো এই মুহূর্তে কোরবানিকে সামনে রেখে এই জিনিসটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই সময়টাতেই এই দাবদাহের প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এ সময় এটা ছায়াযুক্ত রাখা যায়, তাহলে কিন্তু এই প্রভাবটা অনেক কমে আসবে। তীব্র গরমে রোগাক্রান্ত হচ্ছে গবাদি পশু, মারা যাচ্ছে হঠাৎ জ্বরে। খরচ বাড়ছে লালন পালনে, কিন্তু কমছে দুধ মাংসের উৎপাদন। কোরবানির আগে গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এদিকে হাওড় অঞ্চলে ভারী বৃষ্টি ও প্লাবনের আশঙ্কায় আগে ভাগে আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। ধান ভাই আমাদের 3-4 নষ্ট যাবো, এখন আমরা কাঁচা কাটতেছি, না কাটলে বৃষ্টি হলে বুঝে যাবো জায়গাটা জমি 3 ভাগের 1 ভাগে পাকলে হয়েছে না। কাঁচা এদিকে দায়িত্ব ভরতাম না, কোনো কাজে লাগবে না। আমরা নতুন রেসের মধ্যে আছি। আমরা 3 তারিখ থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইব শুনতেছি। আমরা কৃষকদেরকে দ্রুত ধান কাটার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। কৃষকরা খুব দ্রুত ধান কেটে ফেলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা হাওড়ের ধান সম্পূর্ণ কেটে আমরা ধরে তুলতে পারবো। এখন দুপুরে এই নিয়েও থাকছে প্রতিবেদন। শুরুতেই দেশ জুড়ে দাবদাহের প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস প্রসঙ্গ নিয়ে জানাবো। কোথাও প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস চলছে, কোথাও বন্ধ। একই অবস্থা মাধ্যমিকেও। কোথাও আবার সরকারের আদেশ অমান্য করে চলছে মাধ্যমিকের শ্রেণী কার্যক্রম। অন্যদিকে 5 জেলায় কাল মাধ্যমিকের ক্লাস খোলা না বন্ধ তা নিয়ে সংশয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এমন কার্যক্রমে বিভ্রান্ত ও ভোগান্তিতে শিক্ষার্থী অভিভাবকরা। যদিও বিষয়টি মানতে নারাজ শিক্ষামন্ত্রী। শিক্ষা বিশ্লেষকরা বলছেন এমন সমন্বয়হীনতা দ্রুত নিরসন করা না গেলে ক্ষতির শিকার হবেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার ঢাকা সহ দেশের 5 জেলায় মাধ্যমিকের ক্লাস বন্ধ, কিন্তু প্রাথমিকের খোলা। আগের রাতে এমন খবর জেনে সকালে 5ম শ্রেণীতে পড়ুয়া সন্তানকে নিয়ে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে হাজির এই অভিভাবক। কিন্তু বিদ্যালয়ে এসে জানলেন বন্ধ ক্লাস। আমি জানতাম যে স্কুল খোলা, কিন্তু এসে দেখি স্কুল বন্ধ, সেজন্য এখন বাসায় চলে যাচ্ছে। আবার অনেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও স্কুলে এসে জানলেন বন্ধ তাদের ক্লাস। গতকালকে আসছিলাম, স্কুল খোলা ছিল, ভাবছিলাম আজকেও খোলা থাকবে, দেখি না স্কুল বন্ধ আজকেও। আসছি কষ্ট করে গরমের ভিতরে, এখন আবার জানি যে বন্ধ। চলমান তাপপ্রবাহের কারণে একদিনের জন্য ঢাকা, চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোর ও খুলনা জেলার মাধ্যমিক পর্যায়ে সব স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সকালে শিফটে হয় বন্ধ হয়নি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। রাজধানীর অনেক প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত থাকায় সেসব স্কুলে চলে সবার ক্লাস। আবার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক রয়েছে সেখানে বন্ধ শ্রেণী কার্যক্রম।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকলেও অনেক স্কুলে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। বৈদ্যুতিক পাখাও সচল নয়, নষ্ট সুইচও। আবার কোথাও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে মাধ্যমিক স্কুলে চলেছে ক্লাস। তবে উদয়ন স্কুলের অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীরা নিজে থেকেই এসেছে স্কুলে। কিছু সংখ্যক চলে আসছে 6, 7, 8, 9। তখন আমি বললাম যে এটা তো বন্ধ ছিল, তো আপনারা যদি উইলিংলি, যেহেতু প্রাথমিকের ক্লাসটা চলছে, আপনারা যদি স্বেচ্ছায় রেখে যেতে চান আমার কোনো আপত্তি নেই, কারণ আমার সমস্ত শিক্ষকই আছেন। তো ওনারা বলছে আমরা স্বেচ্ছায় রেখে যাব। এই তীব্র তাপপ্রবাহের মাঝেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম খোলা থাকছে। আবার কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আজ বন্ধ। এই যেমন ওয়ারির শহীদ নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আজ খোলা। আবার পাশের আরেকটি শহীদ নবী উচ্চ বিদ্যালয়, যার সঙ্গে রয়েছে প্রাথমিক সংযুক্ত, সেসব শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আজ বন্ধ। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র এটি। কিন্তু কেন এই সমন্বয়হীনতা? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এলোমেলো সিদ্ধান্তে শুধু বিভ্রান্তিই নয়, ভোগান্তিও বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। গতকাল 8:30 থেকে আমি টিভি নিয়ে বসা, কেন আমার তো টেনশন বসা। এই এক মন্ত্রণালয় বলে 5 পর্যন্ত হবে, আবার বলে না পুরা ক্লাসই হবে। মন্ত্রণালয়গুলি যে এক একটা এক এক রকম ডিসিশন, এটা আসলে তো মানে ঠিক হচ্ছে না। সিদ্ধান্তগুলো তো এক হচ্ছে না, যে কারণে আমরা মানে বিভ্রান্তি শিকার হচ্ছি। তীব্র গরমে একটু কষ্ট হচ্ছে, তো এই গরমে স্কুলটা বন্ধ দিলে ভালো হতো। সূর্যের তীব্র তাপমাত্রাটা আমাদের মাথার উপর থাকাতে আমরা অনেক গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এটি দ্রুত নিরসন করা না গেলে শিক্ষার ক্ষতি হবে অপূরণীয়। এনাদের মধ্যে সমন্বয়ের এত বেশি অভাব, যেটিকে কিন্তু আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা সাফার করছে, ফ্যামিলিগুলো সাফার করছে। এটা থেকে সেই জায়গা থেকে সমন্বয়ের কোনো বিকল্প নাই। তবে এদের এই সমন্বয় দীর্ঘদিন থেকেই চলে আসছে, একরকম বলা যায় শুরু থেকেই চলে আসছে। তবে দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার বিষয়টি মানতে নারাজ শিক্ষামন্ত্রী। জানালেন, যারা সরকারি নির্দেশনা অমান্য করছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রাখা। দেখুন, আমরা বিদ্যালয় বন্ধ করাটা এত বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত, সেই অর্থে একেবারে সব বিদ্যালয় বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয়। যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও শিক্ষণ ঘাটতি পূরণে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে স্কুল খোলার দ্বিতীয় দিন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতি আরও কম ছিল। কোথাও কোথাও গরমে শিক্ষার্থী অসুস্থতার খবর পাওয়া গেছে। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকরা। তবে শিক্ষকরা বলছেন, শিশুদের বিদ্যালয়ে পানি পান করা সহ বিভিন্ন নিয়মের মধ্যে রাখা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর 12টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বেশি। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল বন্ধ থাকলেও খোলা 28 কিলোমিটার দূরের পাশের জেলা মেহেরপুরে। 10টার দিকে স্কুলে আসি, পানি নিয়ে আসি, আবার বাসায় চলে যায় 1টার দিকে। বাসায় গিয়ে ঠান্ডা হয়ে স্কুল খুলছে, কারণ সামনে পরীক্ষা, তো ওই জন্য আমরা স্কুলে আসছি। আমাদের পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা এবং আমাদের তাপমাত্রা খুব বেশি যে পার্থক্য আছে তা আমার কাছে মনে হয় না, এবং এই ক্ষেত্রে আমাদেরও বন্ধ থাকতে পারলে হয়তো ভালো হতো আর কি। খুলনায় প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বয়ে যাচ্ছে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। স্কুল কলেজ খুলতে না খুলতেই আবারও বন্ধ করা হয়েছে। তবে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। ক্লাস চলে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত। নগরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এরই মাঝে চলছে পাঠদান কার্যক্রম। তবে অতিরিক্ত গরমে বাচ্চাদের অসুস্থতার বিষয়টি ভাবাচ্ছে অভিভাবকদের। তারা বলছেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে বন্ধ রাখার প্রয়োজন ছিল প্রাথমিকও। ছোট ছোট বাচ্চারা এরা এই পরিবেশের সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের 76 বছরের ভিতরে এত উচ্চ তাপমাত্রা কখনো দেখা যায়নি। এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ওদের এখনো হয়নি। স্কুল কলেজ যেহেতু বন্ধ করা হয়েছে মাধ্যমিক স্তরে, সেহেতু প্রাইমারিটা আগে বন্ধ করা উচিত ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আওতায় থাকা যশোর, চুয়াডাঙ্গা,
রাজশাহীর মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। গরমে ওষ্ঠাগত শিক্ষার্থীরা, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন অভিভাবক। তবে শিক্ষকরা বলছেন বিদ্যালয়ে শিশুদের পানি পান করা সহ বিভিন্ন নিয়মের মধ্যে রাখা হচ্ছে। এদিকে গরমের কারণে নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী শ্রেণীকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়। সোমবার নাটোরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় গরম আর লোডশেডিংয়ের কারণে ৬ষ্ঠ শ্রেণীর ২ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর মিলেছে। পটুয়াখালীতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। প্রান্তিকের প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী সূচির বিষয়ে জানা না থাকায় উপস্থিতি কম। শ্রেণীকক্ষে শিক্ষক আছেন, এই শিক্ষার্থীদের চিরায়ত কোলাহল। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্কুলে শিক্ষার্থী উপস্থিতি চোখে পড়ার মতো। শোভন মাহমুদ খান, এখন। নাটোরে তীব্র গরম উপেক্ষা করে বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ছে কোনো শিক্ষার্থী। এ নিয়ে আলোচনাতে নাটোরের সিংড়ার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, শ্রেণীকক্ষে শিক্ষার্থী অসুস্থ হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনের কোনো দাবি আছে কিনা শিক্ষার্থী এবং অভিভাবকদের? একটু বিস্তারিত জানাবেন। জি মিম, আপনি জানেন যে সারা দেশের মতো নাটোরে কিন্তু তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে এবং আজকে সকাল 11টার দিকে আমি যে স্কুলে উপস্থিত রয়েছি, হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ হওয়ার পরে যারা বিদ্যালয়ের কর্তৃপক্ষ রয়েছে, যারা শিক্ষক রয়েছে, তারা কিন্তু স্থানীয় যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তো এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। তারা শ্রেণীকক্ষে ঠিক সেভাবে মনোযোগী হতে পারছে না এবং শিক্ষকরা কিন্তু একই কথা বলছে। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই তীব্র তাপদাহের পাশাপাশি কিন্তু যে তীব্র লোডশেডিং সেটি কিন্তু চলছে এই সিংড়া উপজেলায়। দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে কিন্তু শিক্ষার্থীরা তারা যে হাত দিয়ে বাতাস করছে এবং তাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বাতাস করছে। সব মিলে যদি আপনাকে বলি যে শিক্ষার্থীরা বেশ কষ্টের মধ্যে তারা ক্লাস করছেন এবং তারা বেশ দুর্ভোগে রয়েছেন। আমরা শিক্ষার্থী এবং যারা এই বিদ্যালয় এবং অন্যান্য যে বিদ্যালয় রয়েছে তাদের শিক্ষকদের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু তাদের ক্লাস করা খুবই কঠিন হয়ে পড়েছে এবং খুবই কষ্টের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের যে দাবিটা সেটি যদি সকাল 8টা বা 7টা থেকে যদি দুপুর 12টা পর্যন্ত ক্লাসটি চলা যায়, অর্থাৎ মর্নিং যদি চালু করা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা তারা ক্লাস করতে পারবে এবং উপস্থিতিও কিন্তু সেভাবে হবে। এই গরমের কারণে তো অনেক শিক্ষার্থী তারা ক্লাসে উপস্থিত হতে পারছে না। তো মিম, এই ছিল নাটোরের সিংড়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন এবং জানাচ্ছিলেন সেখানকার শিক্ষার্থীদের খবর। জানাবো আবহাওয়া পরিস্থিতির আরো খবর। রাজধানীতে আজ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দিনাজপুরে গরম ও অনাবৃষ্টিতে ঝরে পড়েছে লিচুর গুটি, দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে আমিরুল বাপ্পি ও রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। শুরুতে যাচ্ছি ইমনের কাছে। ইমন, রাজধানীতে আজ আবহাওয়ার সবশেষ অবস্থা কি জানাবেন? এছাড়া বৃষ্টির সম্ভাবনা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? নাফি, সকালবেলা রাজধানীর তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা কয়েক ঘন্টার পরে অর্থাৎ এখন এই মুহূর্তে রাজধানীতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বোঝাই যাচ্ছে যে তাপপ্রবাহ যেটি চলছে সেটির তীব্রতা কতটা বাড়ছে ঘন্টার পর ঘন্টায় আসলে। আর সব মিলিয়ে আবহাওয়া দপ্তর যেটি বলছে যে মে মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হওয়ার তারা একটি সম্ভাবনা জানিয়েছে। আর সেই সম্ভাবনা আসলে অনেকটাই ক্ষীণ বলা যায়, কারণ মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হলেও এরপরে আবার অর্থাৎ মে মাসের মাঝামাঝি 15 তারিখ থেকে আসলে আবার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর, আশঙ্কা করছে যেটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে মিরপুরে রয়েছে, এই
এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং রাজধানীতে যে কয়েকটি ব্যস্ততম এলাকা রয়েছে সেটির মধ্যে এটি একটি এলাকা। তবে যেহেতু তীব্র তাপপ্রবাহ চলছে সেটির প্রভাব যে জনজীবনে পড়েছে সেটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। মিরপুর 1-এর যে এলাকাটি রয়েছে এখানে একেবারে মানুষের যেই আনাগোনার বিষয়টি সেটি আমরা একেবারেই কম দেখছি। সকালের দিকে কিছুটা মানুষ বের হলেও দুপুর হওয়াতে যেহেতু সূর্যের আলোর প্রখরতা বৃদ্ধি পেয়েছে, তাপও বেড়েছে, সেই কারণে মানুষের আনাগোনা অনেকটা কমেছে। মানুষ চেষ্টা করছে যে সকাল দিকে তাদের যে সমস্ত জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজগুলো করতে হয় সেটি তারা করার জন্য। আরেকটি বিষয় যেটি হচ্ছে রাজধানী তো কর্মজীবী মানুষের শহর, সেই হিসেবে যারা কর্মজীবী রয়েছেন তাদের আসলে রাজধানীর বাইরে বেরি হতে হয়, সেই কারণে তারা আসলে যে তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে সেটি একেবারে স্পষ্ট। আরেকটি বিষয় যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলছে, যেটি বলছিলাম যে বাংলাদেশের যে ইতিহাস ঘাটলে যেটি দেখা যায় যে তাপপ্রবাহ আসলে প্রতি বছরই আমরা দেখতে পাই, তবে এবারের যেই তাপপ্রবাহের যেই পরিস্থিতি আসলে যেই সময় ব্যক্তি এবং দেশের যে পরিস্থিতি সেটি একেবারে 76 বছরের ইতিহাসে অনেকটাই বিরল হিসেবে বলছে, আখ্যায়িত করছে আবহাওয়া অধিদপ্তর। আরেকটি বিষয় যেটি আবহাওয়াবিদরা যেটি বলছে, রাজধানীবাসী সহ সারা দেশের মানুষকে যেটি বলছে যে গরমের যে সতর্কতার যে বিষয়টি তারা বারংবার বলছে যে মানুষ যাতে বাহিরে বের হলে যাতে ছাতা নিয়ে বের হয়, পানি নিয়ে বের হয় এবং কোনো রকমের অস্বস্তি বোধ হলে গরমে তারা যেন কোনো নিরাপদ স্থানে গিয়ে বিশ্রাম নেয়, সেটি আমরা দেখছি যে রাজধানীর বাসী আসলে চেষ্টা করছে পালনের। আরেকটি বিষয় যেটি বলে রাখি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোগে বিভিন্ন ধরনের শরবত বিতরণ, ঠান্ডা পানি বিতরণ চলছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে তীব্র তাপপ্রবাহ চলছে রাজধানী সহ সারা দেশে, সেটি আসলে মানুষে এক প্রকারের খাপ খেয়ে নিয়েছে, যেহেতু 1 মাস ধরে চলছে। আর যেহেতু মে মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা জানিয়েছে, তবে মে মাসের মাঝামাঝিতে আবার এই তাপপ্রবাহ চলতে পারে। সব মিলিয়ে এই ছিল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাপপ্রবাহের সবশেষ পরিস্থিতি এবং খবর। রাজধানীর আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাঝারি মনোয়ার। যেতে চাই দিনাজপুরে, সেখানে গরম ও অনাবৃষ্টিতে ঝরে পড়ছে লিচুর গুটি। সেখান থেকে যুক্ত হচ্ছে নামুল বাপ্পি। বাপ্পি, জানাবেন তাপদাহের কারণে কি পরিমাণ ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে? নাফি, দিনাজপুর হলো লিচুর জন্য স্বর্গরাজ্য বলা যায়। এখানেই সারা দেশের যে সুস্বাদু এবং সবথেকে বেশি লিচু উৎপাদন হয়, কিন্তু এবছর অতিরিক্ত গরমের কারণে এই লিচুর যে গুটিগুলো সেগুলো ঝরে পড়ছে এবং এখানকার যারা লিচু চাষের সাথে জড়িত তারা বলছে যে গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফুল এলেও এবার সর্বোচ্চ কম ফলন এবার তারা দেখছেন। আমি আপনাকে একটু দেখাতে চাই। দেখেন আমার পিছনে যে এই লিচুর গাছটি, এখানে এক একটি শাখায় শখানেক লিচুর থাকার কথা থাকলেও এখন একেবারেই অল্প 8-10টি হয়তো 15-20টি করে এরকম আছে এবং একটি লিচুর নিচেই ফুলগুলো যে একদম মরে শুকিয়ে গেছে, এটা স্পষ্ট এই যে লিচুর যে বিপর্যয় সেটির বিষয়ে। এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যারা বাগান লিজ নেন এই সময়টাতে, তারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা লিজের দিকে যাননি, কারণ লিচুর ফলন দেখে তারপরে তারা সেখানে যাবেন জানিয়ে। এবং তাদের কথা হচ্ছে 30-40% লিচুর গুটি এবার ঝরে গেছে। এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত তাপ প্রবাহ। বৃষ্টিটা খুব বেশি এটাতে প্রভাব ফেলে না, সাধারণত 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই লিচুর ফলনটা সব থেকে ভালো হয়। এবার যেহেতু 40 ছুঁয়েছে তাপমাত্রা, যার কারণে এই যে ফলন বিপর্যয় সেটি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। যদিও কৃষি বিভাগ বলছে যে এখন আর তেমন কোনো শঙ্কা নেই, শুধুমাত্র যারা নিয়মিত সেচ দিচ্ছেন সেই সেচটা দিতে পারলে বাকি যে লিচুগুলো আছে তারা সেগুলো রক্ষা করতে পারবেন, এরকমটি কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। নাফি, জানিয়ে রাখি যে এবছর দিনাজপুরে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর যে আবাদ বা ফলন সেটি যে হচ্ছে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 32,000 টন, কিন্তু আদতে সেটি কতখানি হবে সেটি এখন এই প্রশ্নটা আসলে থেকে যাচ্ছে। এবং যারা লিচুর ব্যবসা করেন তারা বলছে যে লিচুর হাজারে 500-600 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে, এরকমটি আশঙ্কা করছেন তারা। এবং এই আশঙ্কার কারণটি হলো এই যে লিচুর কম হবে। আর 12-15 দিনের মধ্যেই যে মাদ্রাজি যে লিচুটি আছে সেটি পাকতে শুরু করবে এবং তারপরেই বাজারজাত করা শুরু হয়ে যাবে, একেবারেই সময় নেই। তো এখনও পর্যন্ত কৃষি বিভাগ এবং চাষিদের মতামত হলো যে কিছুটা কম হবে, সেটা কত কম হবে লিচুর ফলন বা লিচু পাকতে শুরু না করা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো নাফি, এই ছিল আমার কাছে লিচু নিয়ে সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিও।
স্টুডিওতে। তীব্র তাপপ্রবাহের কারণে লিচুর ফলনে বিপর্যয়ের শঙ্কার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমরুল বাপ্পি। তীব্র গরমে ক্ষত সৃষ্টি হচ্ছে গবাদি পশুর চামড়ায়। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। লালন পালনে খরচ বাড়লেও কমছে দুধ ও মাংস উৎপাদন। কোরবানির আগে এমন পরিস্থিতি দুশ্চিন্তায় খামারিরা। গরমে পশুকে বেশি বেশি পানি খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন খামারে খোলামেলা পরিবেশ রাখতে হবে। সুমন সরকারের নেওয়া ছবি আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। গ্রীষ্মের খরতাপ, রোদ ঝলসানো দুপুর, নিরুপায় আশ্রয় তখন গাছের ছায়া, তবুও হাঁপায় গবাদি পশু। কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুনচর খারাকান্দি গ্রামের বেশিরভাগ ঘরে গরুর খামার। খামারিরা দিনরাত ব্যস্ত পশুর পরিচর্যায়। গরমে বাড়ছে নানা রোগব্যাধি। পশুর চামড়ায় সৃষ্টি হচ্ছে ক্ষত, ক্ষতস্থান থেকে হচ্ছে রক্তপাত। গোলাকৃতির ভাইরাসজনিত এই রোগের নাম লাম্পিং স্কিন ডিজিজ, যা এবছর ভয়াবহ রূপ ধারণ করেছে। তাপমাত্রা অনেক বেশির কারণে হঠাৎ জ্বর ওঠে। এই জ্বর ওঠার পরে এই যে রোগগুলি দেখা দিতেছে, মনে করেন এই জায়গায় জায়গায় এগুলি, এটার মানে পুরা শরীর উঠছে একবারে, মাংস ভিতরে নিয়ে বাইরে জায়গা। খামারের ভিতরে গরু আছে মনে করেন 18টার ভিতরে দেখা গেছে 10টা গরুরই এই রোগ এই বছর। আমগো এই খারাকান্দির ভিতরে যতগুলি খামার আছে, এই খামার প্রত্যেকটা খামারের ভিতরে সমস্যা। একই গ্রামের খামারি উকিল উদ্দিন কয়েকটি গরু নিয়ে বেশ দুশ্চিন্তায়। এ রোগে গত বছর একটি গরু হারিয়েছেন, এবারও শঙ্কা কাটছে না তার। এই যে এই গরুটা মনে করেন 2 দিন আগে ওই গরমের কারণে অসুস্থ হয়ে গেছে গা, এখন ওই যে ওই গরুটাও কাশতেছে। আজকে আবার ওই যে ওই দুইটাও খানা খায় নাই, সকালকার খানা খায় নাই 2টা গরুতে। তীব্র তাপদাহে উন্নত জাতের গরুর যখন হাঁসফাঁস অবস্থা, তখন ঠান্ডা রাখতে খামারে অনবরত ঘুরছে বৈদ্যুতিক পাখা। রয়েছে কিছুক্ষণ পরপর পানি খাওয়ানোর ব্যবস্থা। দিনে কয়েকবার গোসলের মাধ্যমে ঠান্ডা রাখতে হচ্ছে পশুর শরীর। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুগুলোর উৎপত্তিস্থল ইউরোপের হল্যান্ডে। দুধ এবং মাংস উৎপাদনে এরা পৃথিবীব্যাপী জনপ্রিয়। শীতল অঞ্চলের এসব গরু অতিষ্ঠ এদেশে বৈশাখের 38 ডিগ্রি তাপমাত্রার রুদ্ররূপে। তীব্র তাপদাহে হঠাৎ করেই হচ্ছে অসুস্থ কিংবা এলিয়ে পড়ছে মৃত্যুর কোলে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে টেলিফোন করছে যে স্যার আমার গাভীটা তো হঠাৎ খারাপ তো পড়ে গেছে গা, পড়ে ফ্যাট ফেলে থেকে আপনি আসে। আমি উপজেলা থেকে রওনা দিছি, যাইয়া তার বাড়িতে পৌঁছিতে পারি নাই। বাড়ির কাছে গেছি পরে শুনি কান্নাকাটি কিছে, কয় গাইটা মারা গেছে। এই কয়েকদিনে 5-7টা গরু মারা গেছে। অনেক গরু যেগুলা অ্যাবর্শন হওয়ার কথা না, এই অতিরিক্ত গরমের কারণে গরু অ্যাবর্শন হচ্ছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ফার্মে বিভিন্ন পর্যায়ে অনেক গরু মারা যাচ্ছে। অতিরিক্ত গরমে গবাদি পশু যখন খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে, তখন দুধ উৎপাদন কমেছে 20 থেকে 30% আর মাংস উৎপাদন কমছে প্রতিদিন, যা প্রভাব ফেলবে আগামী কোরবানিতে। আমরা গত 10 দিন 15 দিন আগে আমাদের ঘরের গরুর যা ওয়েট ছিল, এখন এভারেজে প্রত্যেকটা গরুর 20 কেজি 25 কেজি করে ওয়েট কম পাচ্ছি আমরা। এমনি বাইরে আবহাওয়া অনেক গরম, তার মধ্যে তার বডি গরম হয়ে গেলে সে খুব অসহ্য ফিল করতেছে, যার কারণে সে খাওয়া কম গ্রহণ করতেছে। তো আমরা মেনটেন করার জন্য অনেক বেশি খরচ করতেছি, কিন্তু ওয়েট গেইনের জায়গায় উল্টা আমাদের ওয়েট লস হচ্ছে। তো এই মুহূর্তে কোরবানিকে সামনে রেখে এই জিনিসটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর। উন্নত জাতের গরু বাংলাদেশের তাপমাত্রায় কম সহনশীল, তাই 15 লিটারের দুধ দেয় এমন গরুকে দিনে কমপক্ষে 60 লিটার পানি পান করাতে হবে। পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে। প্রচুর পরিমাণে পানি খেতে দিতে হবে, ঠান্ডা পানি খেতেও দিতে হবে এবং তার গায়েও দিতে হবে। কারণ প্রথম গরু গরমের কারণে যে সমস্যাটা ভোগে সেটা হচ্ছে যে আমাদের যে ব্রেন আছে মানুষের মধ্যে, গরুরও কিন্তু হাইপোথ্যালামাস আছে, সেটা গরম হয়ে যায়। আঁশ জাতীয় খাবারগুলি এখন সকাল দিকে খাবে, খুব সকালে, আর দানাদার খাবার এই দুপুর টাইমে খাবে বা গরম পিরিয়ডে খাবে। তবে সবচেয়ে ভালো হয় 11টা থেকে 3টার মধ্যে গাভীকে আসলে খাবার না দেওয়াই, এই গরম সিজনে শুধু পানি দিবে, কোনো খাবার না দেওয়াই কিন্তু ভালো। লাম্পিং ডিজিজ রোগ বহনকারী মশা মাছির প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিয়মিত খামার পরিষ্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই সময়টাতেই এ দাবদাহের প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এ সময় গবাদি পশুগুলোকে ঘরের মধ্যে আবদ্ধ না রেখে যদি একটুখানি খোলা স্পেসে, একটু গাছের নিচে এই জায়গায় রাখা যায় বা একটা ছায়াযুক্ত রাখা যায়, তাহলে কিন্তু এই প্রভাবটা অনেক কমে আসবে। দেশে বেশিরভাগ খামার তৈরি হয় টিনের চালা ও বেড়া দিয়ে। প্রখর রোদে তা আরও উত্তপ্ত হয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়, তাই তাপ সহনশীল খামার তৈরিতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার অনুকূল গৃহ করার জন্য
আমরা বর্তমানে বিভিন্ন, আপনি যে শেডটা করেন শেডের নিচে আপনি বাঁশের একটা বেড়া দিতে পারেন, তাহলে সেই টেম্পারেচারটা অনেক কমে যাবে। আপনি যে তার খোলা ঘর, যে ঘরটা আছে গোয়াল ঘরটা, আপনি চারিদিক খোলা রাখতে পারেন, তাহলে বাতাসটা যখন পাস হবে এদিক থেকে ওইদিকে, তাহলে কিন্তু ঘরটা নর্মালি ঠান্ডা থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে জলবায়ু সহিষ্ণু খামার শেড তৈরি করছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, যেখানে খোলামেলা পরিবেশে গবাদি পশুর খামার তৈরির ধারণা পাবেন স্থানীয় খামারিরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সিরাজগঞ্জে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাজাতকরণ খামার রয়েছে অন্তত 20,000। তীব্র গরমে কোরবানির জন্য প্রস্তুত করা পশু নিয়ে বিপাকে খামারিরা। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, গরমের কারণে কোরবানির পশু নিয়ে খামারিরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এটি কি বলছেন তারা, আসলে আর্থিকভাবে তাদের উপর কি প্রভাব পড়তে পারে? জি মিম, আপনি শুরুতে যেটি বলছিলেন যে আসলে দুগ্ধ খামারের পাশাপাশি মোটাজাতকরণ খামার কিন্তু প্রায় 20,000-এর বেশি রয়েছে এখান থেকে এই বিশেষ করে শাহজাদপুর এবং পাবনার বেড়া এবং সাথিয়া থেকে কিন্তু প্রায় প্রতিদিন 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যে দুধগুলো এখানকার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। বিশেষ করে প্রাণ, আড়ং, মিলভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই সকল খামার থেকে দুধ সংগ্রহ করে তারা বিভিন্ন জেলায় কিন্তু সরবরাহ করে থাকে। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে যেমন আসলে দুধের উৎপাদন কমেছে, পাশাপাশি গবাদি পশু কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ঠান্ডা জ্বরের পাশাপাশি লাম্পিং ডিজিজ কিন্তু বিভিন্ন খামারে কিন্তু ছড়িয়ে পড়েছে, যে কারণে দুধের উৎপাদন যেমন কমছে, পাশাপাশি গবাদি পশুর এই রোগের কারণে কিন্তু খামারিরা দুশ্চিন্তায় পড়ছে। আপনাকে জানিয়ে রাখি যে আসন্ন ঈদুল আজহার জন্য যে গবাদি পশুগুলো প্রস্তুত করা হয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় কিন্তু এবছর প্রায় 6 লাখের বেশি গবাদি পশু এবার প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 1,72,000 কিন্তু ষাঁড় গরু রয়েছে, যে গরুগুলো আসলে এই তীব্র গরমের কারণে বিশেষ করে হিট স্ট্রোকের একটা ঝুঁকি রয়েছে, পাশাপাশি জ্বর ঠান্ডার কারণে এই সকল গরু স্বাস্থ্যহানি হচ্ছে এবং যে খাবারগুলো তারা নিয়মিত খায় সে খাবারগুলো কিন্তু আসলে পরিমাণ কমে এসেছে বলে আমাদেরকে খামারিরা জানিয়েছেন, যে কারণে খামারিরা কিন্তু দুগ্ধ শিল্পেও যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে যারা এই গবাদি পশুগুলো প্রস্তুত করছে তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যেই পড়েছে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু প্রতিনিয়ত যারা খামারিরা রয়েছে তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন যাতে গবাদি পশুকে ঠান্ডা পানি খাওয়ানো হয়, পাশাপাশি যাতে ছায়াযুক্ত জায়গায় তারা গবাদি পশুগুলো রাখতে পারে, সেই পরামর্শগুলো কিন্তু প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো মিম, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। এবারে অন্য প্রসঙ্গ। 6 দিনের সফর শেষে থাইল্যান্ড থেকে সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 11:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল 10:10 বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্ট্রেথাত ভিসিনের আমন্ত্রণে গত 24 এপ্রিল থাইল্যান্ড সফরে যান। সফরে দুই নেতার উপস্থিতিতে ভিসা ও ব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য নিয়ে 5টি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। তেসরা মে থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলের অনেক জায়গায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যে কারণে আগে ফাঁকেই কেটে ফেলা হচ্ছে ধান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, হাওরে এখন পর্যন্ত কত শতাংশ ধান কাটা হয়েছে? বাকি ধান কি এর মধ্যে কাটা সম্ভব হবে কিনা? এছাড়া কি বলছেন কৃষকরা? নাফি, হাওর জুড়ে কিন্তু এখন পাকা ধান পুরো, বিশেষ করে হবিগঞ্জের বানিয়াছং, লাখাই এবং আজমিরিগঞ্জ, এই 3টি উপজেলাতে আসলে বিস্তীর্ণ হাওর, যেখানে আসলে এখন পুরো হাওর জুড়ে পাকা ধান। কিন্তু কৃষকরা যেটি বলছেন যে শ্রমিকের তীব্র সংকট, পাশাপাশি যে হারভেস্টার মেশিন গুলো কাজ করছে, প্রায় 450 হারভেস্টার মেশিন পুরো জেলাতে কাজ করছে, সেগুলো আসলে যথেষ্ট নয়, যে কারণে হাওর জুড়ে যে পাকা ধান রয়েছে সেগুলো কিন্তু
কৃষকরা কাটতে পারছেন না। এরই মধ্যে আসলে গতকালকে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে ৩ মে থেকে আসলে হবিগঞ্জ সহ সিলেট বিভাগের যে ৪ জেলা, পাশাপাশি কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া, এই জেলাগুলোতে আসলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি শঙ্কার কথা জানিয়েছে, যে কারণে কৃষি বিভাগ একটি নির্দেশনা দিয়েছে যে হাওরের যে ধানগুলো আসলে ৮০% পেকে গেছে, সেই ধানগুলো যেন কৃষকরা দ্রুত কেটে ফেলেন। কিন্তু কৃষকরা যেটি বলছেন যে তারা আসলে ধান কাটতে প্রস্তুত, কিন্তু শ্রমিক এবং হারভেস্টার মেশিন যথেষ্ট না থাকার কারণে কাটতে পারছেন না। কিন্তু এই যে নির্দেশনাটা, আবহাওয়ার যে বিরূপ প্রভাবের একটি নির্দেশনা পেয়েছেন, এরপর থেকে কিন্তু কৃষকদের মনে একটি আতঙ্ক বিরাজ করছে। আজকে আমরা আসলে বিভিন্ন হাওরগুলো যেটি দেখেছি যে কৃষকরা আর আসলে শ্রমিকের অপেক্ষা করছেন না, পরিবার পরিজন নিয়েই তারা চাচ্ছেন যে তাদের যে ধানগুলো রয়েছে সারা তাদের ৬ মাসের পরিশ্রমের সেই ধানগুলো গড়ে তোলার জন্য। কারণ তারা বলছেন যে এই ধানের উপরে তাদের সারা বছরের যে ভালো টাকা, ছেলের লেখাপড়া কিংবা মেয়ের বিয়ে, বৃদ্ধা মা বাবার যে চিকিৎসা সহ আনুষঙ্গিক যে খরচ মেটাতে হয়, সেটি কিন্তু এই ধানের উপরে হাওরবাসী নির্ভরশীল হয়। যেই কারণে আসলে এই ধান বাঁচানোর জন্য এখন আর শ্রমিক কিংবা হারভেস্টার মেশিনের অপেক্ষা করছেন না, তারা পরিবার পরিজন নিয়ে আসলে ধান কাটতে নেমেছেন এবং তারা বলছেন যে ৩ মের আগে আসলে হবিগঞ্জের যে পরিমাণ ধান এখন হাওরে রয়েছে, সেটির আসলে অর্ধেকও কাটা সম্ভব হবে না। যদিও কৃষি বিভাগ বলছে যে ৪০% হাওরের ধান কাটা হয়েছে, কিন্তু আমরা আজমিরগঞ্জ এবং বানিয়াচং হাওরগুলো যেটি দেখেছি, পাশাপাশি কৃষকরা বলছেন বড়জোর এখানে ২০ থেকে ২৫% ধান কাটা হয়েছে, বাকি ধানগুলাই কিন্তু রয়ে গেছে। সে কারণে আসলে কৃষকরা খুবই দুশ্চিন্তায় আছেন। তারা বলছেন জেলা প্রশাসন যদি বাহির থেকে শ্রমিক এনে ধান কাটার ব্যবস্থা করেন, তাহলে হয়তোবা এই ধানগুলো আসলে কোনো ক্ষতির থেকে রক্ষার একটা সম্ভাবনা থাকে। নাফি। হবিগঞ্জের হাওরে ধান কাটার খবর জানাচ্ছিলেন কাজল সরকার। নাফি, এই যে টানা ৩ সপ্তাহ ধরে তাপ প্রবাহ চলছে, সাধারণ মানুষদের তো কষ্ট হচ্ছেই, তার পাশাপাশি কিন্তু কৃষকদেরও কষ্ট হচ্ছে। কারণ এই বোরো ধান কিন্তু, যেহেতু এখন বোরো ধানের এই মৌসুম, সেটি কিন্তু পুড়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি মেহেরপুরের কথা বলি, সেই খবরই এখন আমরা দর্শকদেরকে জানাবো। মেহেরপুরে চলিত মৌসুমে জেলার ১৯,০৯৭ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও খরায় ফেটে চৌচির ফসলার বাট, দিতে হচ্ছে অতিরিক্ত সেচ। খরচ বাড়লেও কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কিত কৃষকরা। মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্নার তথ্য ছবিতে বিস্তারিত। গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে পুড়ছে বোরো ধান, পুড়ছে কৃষকের স্বপ্ন। গেল ৩ সপ্তাহে এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা উঠানামা করছে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। এ অবস্থায় কৃষকদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তাপমাত্রা স্বাভাবিক না হলে গুনতে হবে চড়া লোকসান, এমন শঙ্কায় দিন কাটছে বোরো চাষিদের। জেলার ৩ উপজেলার ১৯,০৯৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, এর মধ্যে ফুলও এসেছে। তবে তীব্র গরমে পর্যাপ্ত পানি না পেলে ফুল নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রতিদিনই জমিতে দিতে হচ্ছে অতিরিক্ত সেচ। ফলে প্রতি হেক্টর জমিতে অন্তত ১৬,০০০ টাকা বেশি খরচ হচ্ছে। এ হিসাবে পুরো জেলায় শুধুমাত্র সেচ বাবদ চাষিদের গুনতে হচ্ছে বাড়তি ৩১ কোটি টাকা। আমাদের সেচ লাগে ২০টা না ২৫টা, সেই জায়গায় লাগছে ৪০-৫০টা লেগে যাবে। প্রায় দিনই পানি খেয়ে একদিন পর পর, এই জন্য আমাদের তো চাষিদের লাভ খুব একটা দেখা যাবে না। এই রোদের জন্য ধানটা ঠিক মতো ফলন করা যায় না। পানির সেচটা ভালো হইলে পারে ধানটা খুব ভালো হয়ে যায়। এই খরানিতে আমরা মাঠেও থাকতে পারছি না। এখন বর্তমানে আমাদের যা পানির চাহিদা, তা শ্যালো তো দূর কথা, মোটরেই পাচ্ছি না। জমিতে আমাদের খরচ হয়তো ১৪ থেকে ১৫,০০০। এখন আপনার এই খরার কারণে মিনিমাম আপনার ১৭ থেকে ১৮,০০০ টাকা খরচ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার মেহেরপুরের ৩ উপজেলায় ১৯,০০০ হেক্টর জমি থেকে ৮০,০০০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি টন ধানের আনুমানিক মূল্য ৩৫,০০০ টাকা। সেই হিসেবে এবার প্রায় ২৮৩ কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দিনে এবং রাতে প্রায় ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকছে। এক্ষেত্রে চাষিদেরকে অবশ্যই ধানের জমিতে পানি ধরে রাখতে হবে এবং ঠান্ডা পরিবেশটা রাখতে হবে, যেন ওই ফুল ফোটা এবং প্রজনন পর্যায়ে ধানের কোনো ক্ষতি না হয়। তীব্র তাপদাহ ও খরাতে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সবাইকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা মাঠে মাঠে কৃষকদের প্রচার করতেছে, তারা কৃষকদের উদ্বুদ্ধ করতেছে। আশা করি এই হিট ওয়েভের বা থেকে যে ক্ষতিটা হবে, সেখান থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো। দ্রুত তাপপ্রবাহ কমে আবহাওয়া স্বাভাবিক না হলে এবার বোরো আবাদে লোকসান হবে বলছেন চাষিরা।
ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্টরা। ইতিমধ্যে দ্বিধা ও অনিশ্চিত হয়ে টাকা তুলে নিচ্ছেন কিছু ব্যাংকের গ্রাহক। এমন অবস্থায় তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন ব্যাংকাররা। সেই সঙ্গে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিলে সরকার থেকে সহায়তা বা সেগুলো অবসায়ন করার পরামর্শ অর্থনীতিবিদদের। আতাউনিয়নের প্রতিবেদনে বিস্তারিত। সুমন হোসেন ৩ বছর ধরে লেনদেন করছেন কিছুটা দুর্বল ব্যাংকের সঙ্গে। ব্যবসায়িক লেনদেনের পাশাপাশি রেখেছেন মেয়াদি আমানত, সেই সঙ্গে রয়েছে কিছু সঞ্চয়ও। সম্প্রতি ব্যাংকটি একীভূত হওয়ার খবরে ধীরে ধীরে তুলে নিচ্ছেন জমানো টাকা। সুমনের মতো আরও অনেকেই ব্যাংক একত্রিত হওয়ার সিদ্ধান্তে পড়েছেন সংশয়ে। লেনদেন চালিয়ে যাবেন নাকি অর্থ তুলে নেবেন তা নিয়ে ভুগছেন সিদ্ধান্তহীনতায়। কয়েক ধাপে ফেরত নিচ্ছেন অর্থ, আবার একই ব্যাংকে হিসাব থাকা পরিবার ও পরিচিতদের সঙ্গে করছেন আলোচনা। আনুমানিক ৩ বছর বা এরও বেশি সময় ধরে আছি আমি এখানে। আমার কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করছি এবং আমার পার্সোনাল অ্যাকাউন্টও আছে। মাসে প্রায় ১ কোটি টাকার উপরে আমার লেনদেন ওঠান আমি জমা দিই কিংবা আমি উইথড্র করি। তখন আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করা শুরু করছে। দেন অলরেডি আমি ৩ থেকে ৪ বার ক্যাশ আউট করে ফেলছি, কারণ আমার এখন আর সেই আস্থাটা হচ্ছে না। আর এই ইয়াতেই দেখা যাচ্ছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরও এখানে অ্যাকাউন্ট আছে, তাদের সাথে আমি শেয়ার করছি যে যেহেতু এখন পরবর্তী কী হয় আমরা কেউ জানি না, এটা অনিশ্চিত একটা ইয়ে হবে। দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারে চলতি বছরের শুরুতে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে 10টি ব্যাংক একত্রিত হওয়ার কথা আলোচনায় এসেছে, ফলে কিছু ব্যাংক থেকে টাকা তুলে নিতে দেখা যাচ্ছে গ্রাহকদের। ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে বর্তমানে দ্বিধায় রয়েছেন গ্রাহকরা। এতে যে সকল গ্রাহক বেশি মুনাফার আশায় কিছুটা দুর্বল ব্যাংকে আমানত রেখেছিলেন, একীভূত হওয়ার পরে সেই মুনাফা পাবেন কিনা সে চিন্তায় তুলে নিচ্ছেন টাকা। আবার যে সকল গ্রাহক দীর্ঘদিন ধরে দুর্বল ব্যাংক থেকে আমানত ফিরে পাচ্ছিলেন না, তাদের মাঝে টাকা ফেরত পাওয়ার আশা কিছুটা কাজ করলেও নতুন এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে সকলের মনে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট আমানত প্রায় ১৭ লাখ কোটি টাকা দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10.43% বেশি। এদিকে এখনও তারল্য সংকটে রয়েছে বেশিরভাগ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে গত ২২-২৩ অর্থ বছরে রেকর্ড ১৩.০৮ লাখ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, যা ২১-২২ অর্থ বছরের তুলনায় প্রায় ৭.৫ গুণ বেশি। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর কারণে কেন্দ্রীয় ব্যাংকে গত নভেম্বর শেষে ঘাটতি দাঁড়িয়েছে ৫,১৯৩ কোটি টাকা। এছাড়া গত বছরের নভেম্বরে ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ১,৪১,০০০ কোটি টাকা, যা জুলাই থেকে ১,৮১,০০০ কোটি টাকা কম। আর্থিক অবস্থা ভালো খারাপ যেমনই হোক না কেন, সব ব্যাংকই বেড়েছে সুদ হার। ভালো ব্যাংকগুলো ৯ থেকে ১০% সুদ হার দিলেও খারাপ অবস্থায় থাকা কিছু ব্যাংক দিচ্ছে ১২% পর্যন্ত। এতে একীভূত হওয়ার খবরে বেশি সুদেও দুর্বল ব্যাংকে গ্রাহক কমেছে। একীভূতকরণের সিদ্ধান্তে মূলত দ্বিধাদ্বন্দ্বে থাকায় গ্রাহক টাকা তুলে নিচ্ছেন বলে জানান এই ব্যাংকার। এই দুটো ব্যাংক যখন মার্জ করবে, মানে তথাকথিত মার্জার যদি আমরা বলি, তো এখানের মধ্যে একটা বিশাল একটা ক্রাইসিস এবং কনফ্লিক্ট দেখা দেবে। এখন সেইটার গ্রাহকরা তাতে শঙ্কিত নয়, গ্রাহকরা মূলত শঙ্কিত হচ্ছে যে বেসিক ব্যাংকের মধ্যে একটি ব্যাংক, সরকারি ব্যাংক যখন প্রাইভেট ব্যাংকের সাথে মার্জ হতে যায়, তারা সরকারি ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংকের মালিকানায় চলে যাচ্ছে। সেখানে একটা নিরাপত্তাহীনতা হতে পারে আমানতকারীদের। হঠাৎ করে অনেকগুলো মার্জারের সিদ্ধান্ত হচ্ছে, এটি আমার কাছে কেন যেন তাড়াহুড়া বলে মনে হচ্ছে। গ্রাহক অর্থ ফেরত নেওয়ার ফলে দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিলে সরকার থেকে সহায়তা বা সেগুলো অবসায়ন করতে হবে বলে জানান এই অর্থনীতিবিদ। বড় রকমের ক্যাপিটাল ইনজেকশন দরকার হবে এবং সেই ধরনের হাজার হাজার কোটি টাকা ঢালার মতো সামর্থ্য ব্যাংকের পর্ষদের বা শেয়ার হোল্ডারদের নাই বা ইচ্ছাও নাই। এই প্রেক্ষিতে সেই ব্যাংকগুলোকে চালিয়ে রাখা, বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। কাজেই তাদেরকে হয় অবসায়নে যেতে হবে, না হয় মার্জিনে যেতে হবে। টাকা যদি তুলে নেয় তাহলে ব্যাংকগুলোকে অবসায়নের দিকে নিতে হবে, ব্যাংকের আর তেমন কিছু থাকবে না। তবে কথা হলো যে সবচেয়ে মুদ্রা কথা হচ্ছে ব্যাংকগুলো অলরেডি সর্বশান্ত, তাদের নেটওয়ার্ক কিছু নাই, তারা নেগেটিভ নেটওয়ার্কে চলছে। সরকার বা বেসরকারি ব্যাংক যেটাই একীভূত হোক না কেন, গ্রাহকের আমানত নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক থেকে অর্থ লোপাটকারীদের শাস্তির মাধ্যমে সামনে আনতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আতাউনিয়ন, এখন, ঢাকা।
যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত। পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যুদ্ধে নেমেছে ইসরায়েল। এর মধ্যে রাফা স্থল অভিযান চালানোর আগে ওয়াশিংটনের পরামর্শ শুনতে রাজি হয়েছে তেল আবিব। এদিকে পুলিশি বাধার মুখে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভে যুক্ত হচ্ছে আরও বিশ্ববিদ্যালয়। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। হত্যাযজ্ঞে লিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইতোমধ্যেই এর আভাস দেয়া হয়েছে ইসরায়েলের সরকারকে। দেশটির চ্যানেল 12-এর প্রতিবেদনে মিলেছে এই তথ্য। শুধু নেতানিয়াহুই নয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও চিফ অফ স্টাফ হার্জি হালেভির বিরুদ্ধে। বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত করছে আইসিসি। তদন্ত শুরুর সময় বিষয়টি তেমন আমলই নেননি নেতানিয়াহু, কারণ এই আদালতকে এখনও স্বীকৃতি দেয়নি ইসরায়েল। তবে আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর জানান, ফিলিস্তিন আদালতের সদস্য হওয়ায় দেশটির নাগরিকদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে তদন্তের এখতিয়ার রাখে আন্তর্জাতিক অপরাধ আদালত। জাতিসংঘের ট্রাইব্যুনাল থেকে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বেশ চাপে আছেন নেতানিয়াহু। এই পরোয়ানা ঠেকাতে যুক্তরাষ্ট্রে ফোনে চাপ প্রয়োগ করছে ইসরায়েল। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে কূটনৈতিক যুদ্ধে নেমেছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রাফায় স্থল অভিযান চালানোর আগে ওয়াশিংটনের পরামর্শ শুনতে রাজি হয়েছে তেল আবিব। And of course to allow for easier aid access to places in Gaza, particularly up in the north. So he's going to be working on that very, very hard. He'll also be talking to the Israelis about their intentions and their thinking about Rafah military operations and sort of where they are in the planning stages for that. যদিও এমন সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত ইসরায়েল সরকার। কট্টর ইহুদি রাজনীতিবিদ বেন গাভির জানান, জিম্মিদের মুক্তির বিনিময়ে রাফায় অভিযান না চালানোর সিদ্ধান্ত কাল ডেকে আনবে নেতানিয়াহু সরকারের জন্য। অন্যদিকে জিম্মিদের মুক্তির চুক্তিতে বাধা দিলে সরকারের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য ডানপন্থী নেতা বেনি গান্সের। এই টানাপোড়েনের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিশরের কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। সৌদি আরব সফর শেষে মিশর ও জর্ডানে গাজা ইস্যুতে আলোচনা করতে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে পুলিশি বাধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করা হলেও কোনোভাবে ঠেকানো যাচ্ছে না রাজপথে তাদের ঢল। ফিলিস্তিনপন্থী আর ইসরায়েলপন্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের জোরালো দাবি, অবিলম্বে কার্যকর হোক গাজায় যুদ্ধবিরতি। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।